এক ঝাঁক জোনাকি। লেখিকা ইসরাত জাহান অধরা। পর্ব 4। অনিমা হাঁটতে হাঁটতে একবার নিহানের দিকে তাকালো। নিহান খুশি মনে সামনের দিকে তাকিয়ে হাঁটছে। অনিমা কিছু একটা ভেবে চিন্তে বলল, আপনি আমাকে আপনার হাসপাতালে নিয়ে যাননি কেন? অনিমার কথা শুনে নিহান ভ্রু কুঁচকে বলল, মানে? আপনার কথাটা বুঝিনি, একটু ক্লিয়ার করে বলুন। আপনি চাইলেই আল্ট্রাসোনোগ্রাফিটা আপনার হাসপাতালে করাতে পারতেন, তা না করে আপনি অন্য একটা হাসপাতালে নিয়ে এসেছেন। কারণটা জানতে পারি? আপনার কথা ঠিক, আমি চাইলেই আপনাকে আমার হাসপাতালে নিয়ে চেক আপ করাতে পারতাম, কিন্তু হাসপাতালের কম বেশি সব ডাক্তারই আমাকে চিনে। ওরা জানে আমি এখনো বিয়ে করিনি, পাত্রী খোঁজা হচ্ছে আমার জন্য। এখন আমি যদি আপনাকে চেক আপের জন্য নিয়ে যাই তখন ওরা প্রশ্ন করবে, আর ওদের প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, তাই তো? মোটেও না। আমি যে আমার জন্য আপনাকে নিয়ে যাইনি বিষয়টা তা না। আপনাকে ওরা বিভ্রান্তিতে ফেলবে বলেই নিয়ে যায়নি। আমি চাইনি আপনাকে ওরা কোনোভাবে হ্যারাসমেন্ট করার সুযোগ পাক। নিহানের কথা শুনে অনিমার মন খারাপ হয়ে গেল। লোকটা ওকে নিয়ে এত চিন্তা করে, কিন্তু ও কিনা নিহানের কি না কি ভেবেছিল। খারাপ লাগছে নিজের কাছে। আপনার প্রশ্ন বা কৌতূহল কি আমি ক্লিয়ার করতে পেরেছি? নিহান হেসে সামনের দিকে এগুলো। একটু আগেই তো হঠাৎ সামনে তাকিয়ে এক কাপড়ের দিকে নজর গেল নিহানের। একটু ভালো করে দেখতেই বুঝলো ছেলেটা সোহান। নিহান সাথে সাথে পিছনে তাকালো, দেখলো অনিমা মাথা নিচু করে রাস্তার দিকে তাকিয়ে হাঁটছে। তার মানে অনিমা এখনো সোহানের দেখেনি। দেখতে দেওয়া যাবে না, মোটেও না ভেবেই অনিমার সামনে গিয়ে দাঁড়ালো। নিহানকে হুট করে সামনে দাঁড়ানো দেখে অনিমার ভ্রু কুঁচকে এলো। আর একটু হলেই ধাক্কা লাগতো বড় সড়ো। এভাবে হুট করে কেউ সামনে এসে দাঁড়ায়? অবাক কণ্ঠে বলল, সামনে দাঁড়ালেন যে? নিহান এখন কি উত্তর দিবে? কিছু একটা বলা লাগবে। যেভাবেই হোক এখান থেকে অনিমাকে সরাতে হবে, নইলে সোহানকে দেখে আবার আগেবারের মতো খাবার খাওয়া বন্ধ করে দিবে। না, কিছু তো একটা করতেই হবে, কিন্তু কি করবে? অনিমা এখনো উত্তরের আশায় নিহানের দিকে তাকিয়ে আছে। তেল? অনিমা ভ্রু কুঁচকে বলল, তেল মানে? তেল মানে বাসায় তেল নেই। আসার সময় একটা দোকান দেখলাম, চলুন ওইখান থেকে তেল কিনে আনি। তেল তো বাসায় সামনের দোকান থেকেও কিনা যাবে, ওখান থেকেই কেন? এখানে তেল অরিজিনাল হয়, কোনো ভেজাল নেই। বাসার সামনের তেলগুলো সব 2 নাম্বার। 2 নাম্বার? হ্যাঁ, তাড়াতাড়ি চলুন, দেরি হয়ে যাবে নইলে। নিহানের সব কথা অনিমার মাথার উপর দিয়ে গেছে। সব কিছুই বুঝতে পারেনি সে, কিন্তু না চেয়ে উপায় নেই ভেবেই বলল, চলুন। নিহান আমাকে নিয়ে হাঁটতে হাঁটতে পিছনের দিকে তাকিয়ে দেখলো সোহান আর মেয়েটাকে আইসক্রিম খাচ্ছে। শান্তির একটা নিঃশ্বাস ফেলল, কিন্তু ওদেরকে দেখতে বিরক্ত লাগছে কেন? এমন তো নয়, ও জীবনেও কাপল দেখেনি, আর দেখেও কোনোদিন বিরক্তি আসেনি। তাহলে এদের ক্ষেত্রে কেন বিরক্তি লাগছে? অনিমার জন্য বোধ হয়। অনিমাকে কষ্ট দিয়েছে দেখেই মনে হয় ওদের উপর রাগ হচ্ছে নিহানের। বিরক্ত হচ্ছে দেখে। পেছনে তাকিয়ে কি দেখছেন? কিছু না। অতীত। অনিমা রাতের বেলা ঘরের সব কাজ শেষ করে ছাদে এসেছিল কাপড় মেলতে। ঘরের সব কাজ শেষ করে কাপড় তুলে ধুতে রাত হয়ে গেছে। রাতে বালতি নিয়ে ছাদের দিকে এগুচ্ছে আর ভয়ে বুক কাঁপছে। এই রাতের বেলা ছাদে যাওয়াটাই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। এত ভয় পাওয়ার কি আছে? ছাদে কি বাঘ না ভাল্লুক আছে যে খেয়ে ফেলবে? ভূত আত্মা বলতে কিছু হয় না, কোথায় ভয় পাচ্ছে সে? এত বড় মেয়ে কিনা ভূতের ভয়ে ছাদে যেতে ভয় পাচ্ছে? ছি, বড়ই লজ্জাজনক ব্যাপার। কিছুই হবে না ভেবে নিজেকে শান্ত করে ছাদের দিকে এগিয়ে গেল। ছাদের দরজা খুলে বালতিটা মাটিতে রেখে মনে মনে বলল,
ব্যাস কয়েকটা কাপড় মেলতে বেশি দেরি হবে না, 5 মিনিটেই হয়ে যাবে, ভয় পাওয়ার কিছুই নেই ভেবে একটা জোরে শ্বাস নিয়ে একটা কাপড় বালতি থেকে নিয়ে মেলতেই যাবে। হঠাৎ আবছা আলোয় কারোর ছায়া দেখে চমকে উঠল অনিমা। না, চিৎকার দেওয়া যাবে না, আশেপাশের বিল্ডিং থেকে আসা হালকা আলো দিয়ে জাস্ট ছায়ার মতোই দেখা যাচ্ছে। মনে মনে সাহস নিয়ে ওনার গিট্টু থেকে টর্চ লাইটটা বের করলো। ভেবেছিল টর্চ লাইট ছাড়াই বুঝি কাপড় মেলে চলে আসবে, কিন্তু এখন টর্চ লাইটটাই কাজে এসেছে। ভাগ্যিস নিয়ে এসেছিল টর্চ লাইটটা, নইলে কি যে হতো। টর্চের লাইট জ্বালিয়ে বুকে সাহস নিয়ে ছায়াটার দিকে নিক্ষেপ করতেই দেখলো মাহির বসে আছে। এত রাতে ছাদে মাহিরকে বসে থাকতে দেখে অনিমার ভ্রু কুঁচকে এলো। কিছুটা সামনে গিয়ে দেখলো সত্যিই মাহির। মাহির মাহির একবার মাথা উঁচু করে অনিমার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে বসে রইলো হাঁটু মুড়ে। এত রাতে এখানে কি করছো? মাহির কোনো উত্তর দিল না, একভাবেই বসে রইলো। অনিমা একটু ভালো করে খেয়াল করতেই দেখলো ছেলেটা কাঁপছে। কিন্তু এখানে তো কোনো বাতাস নেই বা শীতকাল না যে কাঁপবে। যে গরম পড়েছে, এমন একটা আবহাওয়ার শীতে কাঁপার কোনো মানেই হয় না। তবে কি ভয়ে কাঁপছে? কিন্তু কিসের? এখন প্রশ্ন করলে কোনো উত্তরই পাওয়া যাবে না, পরে প্রশ্ন করা লাগবে। আচ্ছা, তোমার কোনো উত্তর দিতে হবে না, আমি এখানে কাপড় শুকোতে এসেছিলাম, কিন্তু অন্ধকারে কাপড় মেলতে পারছি না। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? জাস্ট এই লাইটটা ধরে রাখলেই হবে। মাহির অনিমার হাত থেকে লাইটটা নিল। অনিমা হেসে বলল, ধন্যবাদ, আমি তাহলে কাপড় মেলছি, বলেই সামনে এগিয়ে গেল। বালতি থেকে পড়ে যাওয়া কাপড়টা ঝেড়ে দড়িতে ঝুলিয়ে দিল। মাহির অনিমার দিকে লাইট তাক করে ধরে আছে। অনিমা মাহিরের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে আরেকটা কাপড় ঝেড়ে দড়িতে ঝুলিয়ে দিল। মাহির এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার দিকে, দৃষ্টি ফেরাতে পারছে না। লাইটের আলোয় অনিমার মুখে থাকা হালকা পানির ঝাপটা চিকচিক করছে। মহিরের শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। কোনো মতে মাহির মাথাটাকে নিচু করলো অনিমার থেকে চোখ ফিরিয়ে। একটা শ্বাস নিয়ে আবার সামনে তাকাতেই দেখলো অনিমা একটা চাদর মেলার চেষ্টা করছে, কিন্তু বড় হওয়ায় মেলতে পারছে না। মাহির হাতে থাকা লাইট ভালোভাবে সেট করলো যেন দেখা যায়। এগিয়ে গেল অনিমার দিকে। আপনি একা পারবেন না, আমাকে দিন। মাহিরের কথা শুনে অনিমা হেসে বলল, আমি এত বড় মেয়ে হয়েই পারছি না, আর তুই এইটুকু পিচ্চি হয়ে পারবি? আপনি অর্ধেক দৌড়ুন আর আমাকে অর্ধেক দিন, তাহলেই তো হয়ে যায়। অনিমা মাথা নেড়ে মাহিরের হাতে দিল চাদরের 2 কোনা, আর নিজেও চাদরের 2 কোনা ধরলো। এখন চাদরটা ঝাড়বো, রেডি তুমি? আমি 3 বলার সাথে সাথে ঝাড়বে, ঠিক আছে। মাহির মাথা নাড়ালো। অনিমা 3 গোনার সাথে সাথে দুজন 4টা ঝাড়লো। চাদরে থাকা পানি দুজনের মুখে ছিটকে পড়লো। অনিমা হেসে দিল মাহিরের চোখে মুখে পানি পড়ার পর মুখের এক্সপ্রেশন দেখে। মাহির চোখ মুখ পুরাই খিচে ফেলেছে পানি পড়ায়। অনিমার হাসির শব্দে চোখ মুখে তাকাতে অনিমার হাসি দেখে নিজেও হেসে ফেলল। মাহিরকে হাসতে দেখে অনিমা বলল, দেখেছো, তোমাকে হাসাতে পেরেছি। কাপড় মেলা শেষে ছাদ থেকে নিচে নেমে বাসার সামনে গিয়ে মাহিরকে টাটা দিয়ে যাবে। এমন সময় মাহিরের বাসার ভেতর থেকে ভাঙচুরের আওয়াজ শুনে মাহিরের দিকে তাকাতেই দেখলো মাহির আবারও ভয়ে কাঁপছে। বাসার ভিতর থেকে মাহিরের বাবা ঝগড়ার আওয়াজ ভেসে আসছে। অনিমার বুঝতে বাকি রইল না মাহিরের ছাদে থাকার কারণ। মাহিরকে এখান থেকে নিয়ে যেতে হবে। মাহিরকে ভয়ে কাঁপতে দেখে অনিমা বাইরের মাহিরের কাছে গিয়ে মাথার হাত বুলিয়ে বলল, চলো তোমাকে ট্রিট দেই, যেহেতু তুমি আমাকে আজকে সাহায্য করেছো। আমার ট্রিট লাগবে না, কোনো কথা শুনবো না। দোকান থেকে 2টা আইসক্রিম কিনে একটা আইসক্রিম মাহিরের হাতে ধরিয়ে দিল।
দুইজন মিলে সামনে থাকা একটা বেঞ্চে বসে পড়ল। মাহির আইসক্রিমে এক কামড় দিয়ে অবাক হয়ে বলল, বা আইসক্রিমটা মজা তো, আমার ফেভারিট। এর আগে এই আইসক্রিম খাওনি? না। তাহলে কি আইসক্রিম খেতে? আমি এর আগে কোনোদিন আইসক্রিমই খাইনি। অনিমা অবাক হয়ে বলল, কোনোদিনই না? আজকেই ফার্স্ট? কেন? আমার আম্মু কোনোদিন কিনে দেয়নি। আম্মু বলেছে আইসক্রিম খেলে নাকি ঠান্ডা লাগে, তাই খাইনি। মাহিরের কথা শুনে অনিমার মন খারাপ হয়ে গেল। এরপর থেকে যখন আইসক্রিম খেতে মন চাইবে আমাকে বলবে কেমন? আচ্ছা, একটা কথা বলবো। আপনাকে আমার একটা ছবি দিবেন। কেন? বলেছিলাম না এই শহরে থেকে যে কোনো সময়ে চলে যেতে পারি, তাই ভবিষ্যতে যদি কাজে লাগে। আচ্ছা, পরে ভেবে দেখব দেওয়া যায় কিনা। এখন আইসক্রিম খাও, গলে যাবে। বর্তমান নিহান বিল পে করার জন্য পকেট থেকে মানিব্যাগটা বের করে টাকা দিতেই যাবে, হঠাৎ ব্যাগটা নিচে পড়ে গেল। নিহান ব্যাগটা তুলতেই যাবে। নিহানকে বাধা দিয়ে অনিমা বলল, আমি তুলছি। নিচু হয়ে হাঁটু মুড়ে ব্যাগটা হাতে নিতেই ব্যাগের সামনের পকেটে নিজের ছবি দেখে অবাক হয়ে গেল। ছবিটা এখনকার না, অনেক আগের। ছোটবেলার দশম শ্রেণীতে পড়াকালীন। অনেকক্ষণ হয়ে যাবার পরও অনিমার কোনো সাড়া শব্দ না পেয়ে নিচু হয়ে তাকাতেই দেখল অনিমা ছবির দিকে একদৃষ্টিতে তাকিয়েই আছে। কি করবে না ভেবে সে সো মেরে ব্যাগ নিয়ে নিল। হঠাৎ এমনভাবে নিয়ে যাবার জন্য অনিমা উপরে তাকালো। নিহান ব্যাগ থেকে কার্ড বের করে বিল পে করছে। হঠাৎ দাঁড়িয়ে রইল। বিল পে করা শেষে পিছন ফিরতেই অনিমাকে দেখে বলল, চলুন। অনিমাও বাধ্য মেয়ের মতো দোকান থেকে বেরিয়ে গেল। নিহানের ভ্রু কুঁচকে এলো অনিমার বিহেভিয়ার দেখে। ওর প্রশ্ন করার কথা করলো না কেন? মনে হয় গাড়িতে গিয়েই বলবে। দোকান থেকে বেরিয়ে গাড়ির কাছে গিয়ে দরজার লক খুলতেই অনিমা ছিটে বসে পড়ল। নিহান ও তেলের বোতল গাড়ির পিছনে রেখে সামনে এসে বসলো। আপনার মানিব্যাগে আমার ছবি আসলো কিভাবে? যা ভেবেছিল তাই হয়েছে। গাড়িতে এসেই জিজ্ঞেস করেছে। জিহ্বা দিয়ে ঠোঁটটাকে ভিজিয়ে বলল, আমি চাই আপনি নিজে সেটা খুঁজে বের করুন। মানে? আমি কি করে জানবো ছবিটা? বললাম তো, আপনি জানেন ছবিটা কি করে আমার কাছে আছে। আমি চাই আপনি মনে করেন ছবিটা কেন আমার কাছে আছে, কি করে আসলো, কে দিয়েছে, এই সম্পূর্ণ বিষয়টা আপনি খুঁজে বের করবেন। নিহান আর কিছু না বলে গাড়ি চালানো শুরু করলো। অনিমা অবাক হয়ে নিহানের দিকে তাকিয়ে আছে। সব কথাগুলো ওর এলোমেলো লাগছে। ও কি করে জানবে ওর ছবি নিহানের কাছে কেন? ও কি কাউকে এই ছবি দিয়েছিল? কিন্তু কবে? মনে করতে পারছে না কেন? হুট করে মাথা চেপে বসলো অনিমার। ব্যথায় চোখ মুখ খিচকে ফেলেছে সে। নিহান গাড়ি চালাচ্ছিল। হঠাৎ অনিমাকে ছটফট করতে দেখে সাথে সাথে গাড়ি থামিয়ে অনিমার দিকে ঝুঁকে বলল, কি হয়েছে, এমন করছেন কেন? মাথা ধরেই বলল, জানি না, আমি মনে করার চেষ্টা করছিলাম। হঠাৎ মাথা ব্যথা করে উঠল, সহ্য করতে পারছি না। আপনি ব্রেনের ওপর অতিরিক্ত চাপ দিয়ে ফেলেছেন। আপনি এখনই এত কিছু ভাবছেন কেন? আমি তো বলিনি এখনই ভেবে বলতে। সময় নিন, যত সময় লাগে নিন। নিজের ওপর এভাবে প্রেশার দিয়ে নয়। এখন মাথা থেকে সব কিছু ছেড়ে ফেলুন। মনে করুন কিছুই বলিনি আপনাকে। ছবির ব্যাপারটা ভুলে যান। রেস্ট নিন। বাসার কাছে এসে পড়েছি প্রায়। কথা শেষ করতে না করতেই গাড়ির কাছের নখের শব্দে নিহান অনিমার থেকে সরে এসে কাজ খুলতেই একটা লোক বলল, কি ভাই, রাস্তার মাঝখানে এভাবে গাড়ি থামিয়ে রাখার কারণ কি? পুরো রাস্তা আপনার জন্য জ্যাম হয়ে আছে। নিহান পিছনের দিকে তাকিয়ে দেখল, আসলে পুরো রাস্তা একটার পর একটা গাড়ি লেগে লাইন হয়ে আছে। দুঃখিত, আসলে এভাবে জ্যাম লেগে যাবে বুঝতে পারিনি। যত সব আজাইরা পাবলিক। বিড়বিড় করে করতে চলে গেল।
নিহান একটা নিঃশ্বাস ফেলে গাড়ি চালানো শুরু করলো। বাসার কাছে আসতেই গাড়ি থেকে নেমে অনিমার কাছে এসে বলল, এখনো মাথা ব্যথা করছে? হালকা হেঁটে যেতে পারবেন? গাড়ি থেকে নেমে বাসায় গিয়ে বিছানায় বসে পড়ল। নিহান অনিমার সামনে এসে বলল, এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসি, খেলে ভালো লাগবে। অনিমা মাথা নাড়ল। নিহান যাবার সময় হঠাৎ খেয়াল করলো ঘরের ফ্যানের সুইচ চালু নেই। ফ্যানের সুইচ চালু করে কিচেনে চলে গেল। কিছুক্ষণ পর এক গ্লাস ঠান্ডা শরবত এনে অনিমার দিকে এগিয়ে দিল। অনিমা এক নিঃশ্বাসে পুরো শরবতটা খেয়ে ফেলল। খালি গ্লাসটা নিয়ে ফিরে যেতেই অনিমা ক্লান্ত স্বরে বলল, বাসায় তেল থাকা সত্ত্বেও আপনার তেল কেনার কারণটা আমি জানি। নিহান তড়িৎ গতিতে অবাক হয়ে অনিমার দিকে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। আপনি দেখার আগেই আমি সোহানকে দেখেছি, আর আপনি চেয়েছিলেন আমি যেন না দেখি, সেজন্যই তেল কেনার জন্য আবার হাসপাতালের দিকে ফিরে গিয়েছিলাম। আপনি হয়তো বা ভেবেছেন আমি সোহাগকে দেখলে পাগলামি করব, খাওয়া দাওয়া ছেড়ে দিব, কান্নাকাটি করব আগের বারের মতো, তাই না? নিহান কোনো উত্তর দিল না। অনিমা আবারও বলা শুরু করলো, ওই মানুষটার জন্য কান্না করার কোনো মানে হয় না। ওর জন্য কান্না করা মানেই হলো বোকামি। কিন্তু আগের বার তো কান্না করেছিলেন। সোহানের জন্য কান্না করেছিলাম, সে কথা আপনাকে কে বলল? নিহান অবাক হয়ে বলল, সোহান আপনার সাথে দেখা হওয়ার পরেই তো কান্না করছিলেন, খাওয়া দাওয়া করেননি। আমি সোহানের জন্য কান্না করিনি, আমি জাস্ট আমার বাচ্চাটার কথা ভেবে কান্না করেছি। ও যদি বড় হয়ে জানতে পারে ওর বাবা এমন, তাহলেও কতটা পরিমাণ কষ্ট পাবে, সেটা ভেবে কান্না করেছি। ওই মানুষটার জন্য কান্না করার কোনো প্রশ্নই আসে না। আপনি জানেন আমি কোন সোহান বলার সাথে সাথেই সবকিছু ছেড়ে ছুড়ে চলে এসেছি। একটুও চেষ্টা করিনি থাকার, কারণ আমি আগেই ওর চালচলন কথাবার্তা ব্যবহারে বুঝে গিয়েছিলাম ও অন্য নারীর প্রতি আসক্ত। আগে থেকেই নিজে প্রস্তুতি রেখেছিলাম, রাতে ওই মানুষটার সামনে আমাকে কান্না করতে না হয়, হাত জোর করে ভিক্ষা করতে না হয় ওর সাথে থাকার জন্য। নিহান কথাগুলো শুনে ধীর পায়ে অনিমার সামনে এসে দাঁড়ালো, হাঁটু মুড়ে বসে বলল, আপনি কেন কোনো চিন্তা করবেন না অনিমা, আমি বাচ্চাটাকে কোনোদিনও সোহানের কথা জানতে দিব না। একজন ভালো বাবা হতে যা যা করা লাগে সব করব আমি। বাবার স্নেহ ভালোবাসার অভাব কোনোদিনও বুঝতে দিব না। কোনোদিনও বুঝতে দিব না যে আমি ওর বায়োলজিক্যাল ফাদার নই। সোহানের থেকে সব রকম বিপদ আপদ থেকে ওকে রক্ষা করব আমি। একটা আঁচড়ও লাগতে দিব না ওর গায়ে, প্রমিস করলাম আপনাকে। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। অনিমা মাথা নাড়ালো। নিহান হেসে খালি পানির গ্লাসটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে প্রায় 3 মাস কেটে গেল। আর একদিন পর অনিমার অপারেশন। নিহান একদিন আগে থেকেই সব কিছুর ব্যবস্থা করা শুরু করেছে। অফিস থেকেও ছুটি নিয়ে এসেছে অনিমা। অনিমা বিছানায় বসেছিল আর নিহান সব প্রয়োজনীয় জিনিসপত্র গুছাচ্ছিল অন্য রুমে বসে। হঠাৎ অনিমার চিৎকার শুনে হাতে থাকা কাপড় ফেলে দৌড়ে রুমে যেতেই দেখলো অনিমার পেটে হাত রেখে কাতরাচ্ছে। কি হয়েছে অনিমা, পেটে ব্যথা করছে? অনিমা মাথা নাড়ল। নিহান কি করবে না বুঝে বলল, আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, হাঁটতে পারবেন? নিহান অনিমাকে ধরে গাড়ির কাছে নিয়ে আসলো। গাড়িতে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি চালু করতে করতে বলল, একটু সহ্য করুন, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। ডাক্তার বাচ্চা ঠিক আছে কিনা পরীক্ষা করার জন্য আলট্রা করলো। রিপোর্ট দেখে ডাক্তার বলল, বাচ্চার অবস্থা ঠিক নেই। এই অবস্থায় বাচ্চা আর মা দুজনেই ঝুঁকি আছে। দুজনেই বাঁচতে পারে, আবার যে কোনো প্রয়োজনেও একজনও বাঁচতে পারে। সঠিক করে আমরা বলতে পারছি না। কথাগুলো শুনে নিহানের সারা গা শিউরে উঠল। কোনো যত্নের তো কমতি রাখেনি সে। সবসময় নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে সে। তাহলে এমনটা কেন হলো? এমন হওয়ার তো কোনো কথা ছিল না।
আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করুন। আমি চাই বাচ্চা মা দুজনেই যাতে বাঁচে। চেষ্টা তো করবই। আপনাকে জানিয়ে রাখলাম, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। যে কোনো ডিসিশন নিতে হতে পারে আপনার, হয় আপনার স্ত্রী না হয় আপনার বাচ্চা। আপনি কোন অপশন চাই না, আমার দুজনকেই লাগবে। ডাক্তার অবাক হয়ে বলল, নিজে একজন ডাক্তার হয়ে আপনি অন্য একজনকে এই কথা কিভাবে বললেন? আপনার তো বোঝা উচিত সিচুয়েশনটা। নিহান কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। অনিমাকে এখন অপারেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। নিহান দৌড়ে গিয়ে অনিমার কাছে গিয়ে দাঁড়ালো। আপনি কোনো চিন্তা করবেন না অনিমা, সব কিছু ঠিকঠাক আছে। আমি আপনার জন্য ওয়েট করছি, বাচ্চাটাকে দেখার জন্য ওয়েট করছি। কিছু হবে না আপনাদের, আমি কিছু হতে দিব না। আপনি জাস্ট ফিরে আসেন আমার কাছে। আমি আর কিচ্ছু চাই না, প্লিজ ফিরে আসবেন। যেভাবেই হোক আপনাকে আসতে হবে আমার কাছে। আপনাদের দুজনের জন্য আমি এখানে ওয়েট করছি। নিহানের গলা কাঁপছে, সব কথা গলায় দলা পাকিয়ে আসছে। নিহানের কথা শুনে অনিমা কিছুই বুঝলো না, শুধু মাথা নাড়ল। নার্সরা অনিমাকে ট্রেতে করে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার আগ পর্যন্ত নিহান এক দৃষ্টিতে তাকিয়েছিল। অনিমা যাবার পর নিহান জোরে জোরে শ্বাস নিয়ে বলল, কিচ্ছু হবে না অনিমার, সব কিছু ঠিক হয়ে যাবে। ডাক্তার তো বলেছেই দুজনের বাঁচার চান্স আছে। তাহলে এত চিন্তা কেন করছি আমি? কিছুক্ষণ বাদে অপারেশন শেষ হবে, আর তখন আমি দেখব অনিমা আর বাচ্চাটাকে। ওয়েট করা, আমার আর কিছুই করার নেই। 4-5টা শ্বাস নেবার পর নিহান নিজেকে আটকাতে পারল না। চোখ থেকে পানি গালে বেয়ে পড়ল। কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল। কিছু হবে না বিড়বিড় করতে করতেই কান্না করতে লাগলো। পকেটে ফোন বেজে যাচ্ছে, ওর সামনে দিয়ে সবাই তাকাতে তাকাতে যাচ্ছে। কেউই নিহানের কান্নার কারণ খুঁজে পাচ্ছে না। নিহানের সেদিকে কোনো খেয়াল নেই। ও শুধু প্রার্থনা করছে যেন দুজনেই সুস্থভাবে ওর কাছে ফিরে আসে। নিহানকে ফোনে না পেয়ে নিহানের মা মাথায় চিন্তায় ভর করলো। ও তো কোনোদিন এমন করে না, যতই ব্যস্ত থাকুক ফোন রিসিভ করে। তাহলে আজকে কি হলো? ফোন কেন ধরছে না? কোনো বিপদ আপদ হলো না তো? যাবার সময় কল কেন বলল নিহানের জন্য দোয়া করতে? ও যা চায় তাই যেন হয়। ভাবতে ভাবতে সোফায় বসে পড়লেন। নিহানকে ফোনে না পেয়ে নিহানের মার মাথায় চিন্তায় ভর করলো। ও তো কোনোদিন এমন করে না, যতই ব্যস্ত থাকুক ফোন রিসিভ করে। তাহলে আজকে কি হলো? ফোন কেন ধরছে না? কোনো বিপদ আপদ হলো না তো? যাবার সময় কেন বলল নিহানের জন্য দোয়া করতে? ও যা চায় তাই যেন পায়। ভাবতে ভাবতে সোফায় বসে পড়লেন। কেবল 10 মিনিট গেল। এইটুকু সময়টাকে নিহানের কাছে 1000 বছরের সময় লাগছে। মাথায় দুশ্চিন্তাটা ঝেঁকে বসে আছে, অস্থির হয়ে আছে সারা শরীর। বারবার চোখের সামনে অপারেশন থিয়েটারের দিকে চোখ যাচ্ছে। কখন লাল বাতিটা নিভে যাবে আর ডাক্তার এসে বলবে সব ঠিক আছে। ফ্লোর থেকে উঠে সামনের চেয়ারটায় বসলো। কিছু সময় যেতেই অপারেশন থিয়েটারের লাইট নিভতে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। শুকনো গলায় কয়েকটা ঢোক গিলল। মাথায় নানা রকম কথা আসছে, সেসবকে পাত্তা দিল না। ডাক্তার বের হতেই দ্রুত পায়ে ডাক্তারের কাছে যেতেই ডাক্তার বললেন, অপারেশন সাকসেসফুল হয়েছে। আপনার মেয়ে হয়েছে, মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে। নিহান কথাটা শুনে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি কি পেশেন্টের সাথে দেখা করতে পারবো? ডাক্তার যেতেই নার্স এসে নিহানের কোলে বাচ্চাটাকে দিল। অনেক মিষ্টি একটা মেয়ে হয়েছে আপনার। নার্স যখন নিহানের কোলে বাচ্চাটাকে দিচ্ছিল তখন নিহানের ভয় হচ্ছিল। মনে হচ্ছিল ওর কোনো অসাবধানতার জন্য বাচ্চাটাকে যদি ব্যথা পায় কিংবা ভালো করে কোলে নিতে না পারে। বাচ্চাটাকে কোলে নেবার সাথে সাথে নিহানের সমস্ত ভয় দূর হয়ে গেল।
নিহান অপারেশন রুমের ভেতরে গেল। অনিমা তখন চোখ বন্ধ করে শুয়েছিল। সামনের চেয়ারটায় বাচ্চাটাকে নিয়ে বসলো। দেখুন অনিমা, বাচ্চাটা পুরো আপনার মতো হয়েছে। নাক, চোখ, মুখ সবটাই ডুপ্লিকেট আপনার মতো। আমি অনেক খুশি হয়েছি আপনাদের দেখে বাচ্চাটাকে, আর আপনাকে হারিয়ে ফেলার ভয় হচ্ছিল ডাক্তারের কথা শুনে। এখন আপনাদের দুজনকে সুস্থ দেখে অনেক প্রশান্তি পাচ্ছি। আপনি নিশ্চয়ই ঘুমাচ্ছেন। আপনি আমাদের ডিস্টার্ব আমি আপনাকে ডিস্টার্ব করব না। অনেক কষ্ট করেছেন, আপনার ঘুমটা প্রয়োজন। দেখুন বাবুটা আপনার কোলে চুপচাপ শুয়ে আছে, কোনো কান্নাকাটি করছে না। তার মানে কি আমি ধরে নিব ও আমাকে পছন্দ করেছে? আমি চাই বাচ্চাটা আপনার মতো হোক, শুধু চেহারা দিয়েই নয়, বিহেভিয়ার দিয়েও আপনার মতোই শান্তশিষ্ট হোক। তবে আপনার মতো সব রকম অন্যায় মেনে নিক সেটা আমি চাই না। আমি চাই বাবুটা প্রতিবাদ করুক সকল অন্যায়ের, যেটা হোক, কাছের মানুষ বা দূরের। কিন্তু আপনি বাবুটাকে না দেখেই ঘুমাবেন, এটা কি করে হয়? বলতে না বলতেই অনিমা চোখ খুলল। অনিমাকে এমন হঠাৎ করে চোখ মেলতে দেখে নিহান অবাক হয়ে বলল, আপনি ঘুমাননি, এতক্ষণ জেগেছিলেন? অনিমা শুয়ে থেকে ওঠার চেষ্টা করতে নিহান বাধা দিয়ে বলল, উঠবেন না, মাত্র অপারেশন হয়েছে আপনার। আমি বাবুকে আপনার পাশে শুইয়ে দিচ্ছি। বলেই বাচ্চাটাকে অনিমার পাশে শুইয়ে দিল। অনিমা শোয়া থেকে বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। নিহান ভ্রু কুঁচকে বলল, কিসের জন্য? এমনি, হঠাৎ দিতে ইচ্ছে হলো। কথা বলতে না বলতেই নিহানের পকেটের ফোন তীব্র শব্দে বেজে উঠল। আমি একটু বাইরে থেকে কথা বলে আসছি। অনিমা উপর নিচ মাথা নাড়ল। নিহান রুম থেকে বের হতে না হতেই কল কেটে গেল। মোবাইল স্ক্রিন ওপেন করতেই 25টা মিসড কল দেখল মায়ের। শিট, এত কিছুর মাঝে ফোনটা কথা মনেই ছিল না। এখন মাকে কি বলবে সে? আর কত মিথ্যা কথা বলবে? মিথ্যা বলতে বলতে হাঁপিয়ে উঠেছে। একটা শ্বাস নিতেই আবার ফোন বেজে উঠল। নিহান সাথে সাথেই রিসিভ করলো। কিরে, কতবার কল করলাম, রিসিভ করিস না কেন? আম্মু, আসলে আমি একটু বিজি ছিলাম। সেটা ফোন রিসিভ করে বললে কি সমস্যা হতো? এই কথা বলতে আর কতক্ষণই বা লাগতো? জানিস আমি কত টেনশন করছিলাম, ভাবলাম কোনো বিপদে পড়েছিস কিনা। সরি আম্মু, এখন কি করিস? তেমন কিছু না। আচ্ছা আমি রাখছি, বাসায় এসে কথা হবে। বলেই ফোন কেটে দিয়ে রুমের ভেতর ঢুকতেই অনিমা জিজ্ঞেস করলো, আপনার মা কল করেছিলেন? কি বললেন? আমি কোথায় আছি, কি করছি এসব? আপনি কি উত্তর দিলেন? বললাম কাজে আছি, পরে কথা হবে। মিথ্যে বলেছেন, এছাড়া আর কি করার আছে আমার? আমি যদি আম্মুকে বলি আপনার সাথে আছি, তাহলে ঠিক কি হবে সেটা শুধু আমি জানি। আপনি আমার মাকে চিনেন না। যদি জানতে পারেন আপনি তাকে মিথ্যা বলেছেন, তখন তখন দেখা যাবে। আমি সামলিয়ে নিব। আপনি রেস্ট করুন, কথা বলবেন না। ডাক্তার কথা বলতে নিষেধ করেছেন। নিহানের কথা মতো অনিমা চুপ হয়ে গেল। আসলেই কথা বলার সময় পেটে টান পড়েছে, তাই চুপ থাকাই ভালো। কিন্তু তার কথা কেউ মিথ্যা কথা বলুক, সেটাও তো অনিমা কোনোদিন চায়নি। নিহান একটার পর একটা মিথ্যা বলে যাচ্ছে, শুধুমাত্র তার জন্যই। নিহানকে অপরাধী মনে হচ্ছে ভেবেই মনটা খারাপ হয়ে গেল। কিছুক্ষণ বাদেই নিহান এক বাটি স্যুপ নিয়ে এসে অনিমার সামনে চেয়ারে বসলো। বসে স্যুপের ঢাকনা খুলতে খুলতে বলল, বাবু ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ আগেই ঘুমোলো। এই স্যুপটুকু খেয়ে নিন। সকালে থেকে তো কিছুই খাননি, আর এখন এই অবস্থায় আপনার ভারী খাবার খাওয়ানো যাবে না। সব লিকুইড খাবার খেতে হবে। কিন্তু স্যুপ আপনার যে পছন্দ না সেটা আমি জানি, কিন্তু এই স্যুপটা হাসপাতাল থেকে কিনা না, হোমমেড।
ঘরে বানানো, আশা করি ভালো লাগবে বলেই নিহান এক চামচ স্যুপ অনিমার দিকে এগিয়ে দিল। অনিমাও আর কথা না বাড়িয়ে স্যুপটা মুখে দিতেই বুঝলো আসলেই স্বাদটা একদম আলাদা। অন্যান্য স্যুপে তো লবণও ঠিক মতো দেয় না, বিশেষ করে হাসপাতালের স্যুপগুলোতে শুধু পানির মতো বোঝা যায়। ওইগুলার থেকে এই স্যুপটার টেস্ট পুরাই ভিন্ন রকম। অনিমার খাওয়া দেখে নিহান মনে মনে মুচকি হাসলো। যাক, অনিমার পছন্দ হয়েছে। কত শত ইউটিউবে ভিডিও দেখে তারপর স্যুপটা বানিয়েছে। আরেক চামচ অনিমার দিকে এগিয়ে দিতে বলল। বাবুর নাম কি রাখবেন ভেবে রেখেছেন? না, ভাবা হয়ে ওঠেনি। আমার একটা নাম পছন্দ হয়েছে বলি। বলেন। অরিন রাখলে কেমন হয়? আপনার নামের সাথে মিল আছে, তাই এই নামটা চুজ করা। বা, বেশ ভালো নাম তো, পছন্দ হয়েছে আমার। তাহলে এখন থেকে ওর নাম অরিন। আকিকা করিয়া পুরো নামটা ঠিক করব। নিহান হেসে মাথা নাড়ল। নিহান, তোর সাথে আমার কিছু কথা আছে। নিহান কেবল বাসায় ঢুকে নিজের রুমে যাচ্ছিল, মায়ের এমন কথা শুনে দাঁড়িয়ে গেল। পিছনে ফিরে বলল, একটু পরে কথা বলি, অনেক টায়ার্ড লাগছে, ফ্রেশ হয়ে এসে কথা বলছি কেমন? বলেই যাওয়া ধরতে নিলেই আবার রিহানের মা আটকে দিল। আদেশের স্বরে বলল, তোমাকে আমি বলছি তোমার সাথে কথা আছে মানে এখনই বলবো, ছোপায় বসো। মায়ের এমন কথা শুনে নিহানের ভ্রু কুঁচকে এলো। কি এমন বলবে যা পরে বললে হয় না? সোফায় বসতে বলল। বলো, কি বলবে শুনি। নিহানের মা গম্ভীর কণ্ঠে বলল, তুই বিয়ে কবে করবি? হঠাৎ এই প্রশ্ন। 8 মাস চলে গেল, তুই এখনো বিয়ে করার কোনো নামগন্ধ নেই। আমি তোর মা, তোকে নিয়ে আমার টেনশন হয়। কয়েকদিন পরেই নিহানের মা খুশি হয়ে বললেন, তাহলে তিথির মার সাথে কথা বলি। তিথির মার সাথে কেন কথা বলবে? তিথির মা আজকে ফোন দিয়েছিল, বলল তিথি নাকি এখনো তোকে বিয়ে করতে রাজি। দেখেছিস মেয়েটা কত ভালো, এত কিছুর পরও তোকে বিয়ে করতে চাইছে। এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তিথিকে বিয়ে করব না, বিয়ে করলে অনিমাকেই করব। তুই আবার অনিমার নাম নেওয়া শুরু করেছিস। মেয়েটা কি তোকে কি জাদুর টোনা করলো বলতো? মাথা থেকেই যাচ্ছে না। ওই মেয়ে আমাকে কোনো জাদুর টোনা করেনি, বরং আমি ওনাকে বিয়ে করার জন্য পাগল হয়েছি। এতে ওনার কোনো দোষ নেই। শুধু শুধু ওনাকে বাজে কথা বলবে না। আমি শুধু আমার ডিসিশন জানিয়ে দিয়েছি। শুধু শুধু বারবার তিথিকে বিয়ে করার কথা বলে আমাকে রাগিও না। সারা জীবন তোমার কাছে আমার সিদ্ধান্তের কোনো মূল্যই ছিল না। আমিও সব সময় তোমার কথা শুনে এসেছি, সম্মান করে এসেছি, কিন্তু বিয়ের ক্ষেত্রে আমি তোমার কথা রাখতে পারবো না বলেই সোফা থেকে চলে গেল। নিহানের কথা শুনে নিহানের মা হতভম্ব হয়ে বসে রইলেন। তার চাওয়াটা কি ভুল? একজন মা হয়ে ছেলের জন্য যোগ্য পাত্রী খোঁজাটা কি ভুল? 3 দিন পর আজকে অনিমা হাসপাতালে থেকে বাসায় যাবে। নিহান সবকিছু ব্যাগে প্যাক করে ফেলেছে। হয়তো আর 10 মিনিট পর 9টা বাজলেই হাসপাতাল থেকে বেরিয়ে যাবে। 9টা বাজার সাথে সাথেই হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে বসলো। অনিমার কোলে অরিন। নিহান সব ব্যাগপত্র গুছিয়ে গাড়ির পেছনে রেখে সামনের ড্রাইভিং সিটে এসে বসলো। কিছুক্ষণ বাদে অনিমার মনে হলো ওরা বাসার দিকে যাচ্ছে না, বরং অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। অনিমা অবাক হয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? এটা তো বাসায় যাওয়ার রাস্তা না। নিহান ড্রাইভ করতে করতেই বলল, কাজী অফিসে যাচ্ছি। নিহান কথা শুনে অনিমা অবাক হয়ে বলল, মানে কিসের জন্য? নিহান বিরক্ত হয়ে বলল, কাজী অফিসে মানুষ কিসের জন্য যায়? বিয়ে করতে। তাহলে আমরাও বিয়ে করতে যাচ্ছি। মানে হুট করে কোনো প্রস্তুতি ছাড়া আপনি তো আমাকে আগেও বলতে পারতেন। তাহলে অন্তত। অনিমার কথা শেষ করার আগেই নিহান বলল, ডিসিশনটা যে আমি অনেক আগেই নিয়েছি ব্যাপারটা এমন না।
গতকাল নিয়েছি। হঠাৎ এমন ডিসিশন নেওয়ার কারণ? নিহান এবার গাড়ি রাস্তার পাশে সাইড করে অনিমার দিকে ফিরে বলল, আপনি কি আমাকে বিয়ে করতে চাচ্ছেন না? অসুবিধা আছে আপনার? অনিমা নিহানের এমন প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়ল। আমি তা বলিনি। তাহলে এত প্রশ্ন কিসের? আপনি অরিনকে নিয়ে একা একটা ফ্ল্যাটে কিভাবে থাকবেন? বিপদ বলতেও তো কিছু একটা আছে, সেটা সেভ করবেন কিভাবে? আর আমিও তো সব সময় আপনাকে প্রোটেক্ট করতে পারবো না। সেটা করতে হলে সারাদিন আপনার সাথে থাকা লাগবে আমার, যেটা সম্ভব না। তাই বিয়ে করে আমার ঘরে তুলতে চাইছি। অ্যাটলিস্ট সারাদিন না হলেও দিনের বেশিরভাগ আপনারা আমার চোখের সামনেই থাকবেন, আর বাকি সময় আমার মার সাথে। কোনো টেনশন থাকবে না আমার। আর সবচেয়ে বড় কথা হলো, আপনাকে হারানোর ভয়ও থাকবে না। আমার মার প্রতি আমার নিজেরই বিশ্বাস নেই। বলা নেই কওয়া নেই, হুট করে তিথির সাথে একদিন বিয়ের পিঁড়িতে বসিয়ে দিবে। আম্মুর হাবভাব আমার একদমই ভালো লাগছে না। তাই আগে ভাগে আপনাকে বিয়ে করে ঘরে তুলে ফেললে আম্মুর মাথায় এমন চিন্তা আসবে না। লাস্টের কথাগুলো বিড়বিড়িয়ে বলল। অনিমা না শুনতে পেয়ে বলল, বিড়বিড়িয়ে কি বললেন? শুনতে পাইনি কিছু না। আর কোনো প্রশ্ন আছে? না। আপত্তি আছে কোনো? না। নিহান আর কিছু না বলে কাজী অফিসের দিকে রওনা দিল। কিছুক্ষণ বাদেই গাড়ি এসে থামলো কাজী অফিসের কাছে। গাড়ি থেকে বের হয়ে নিহান অনিমার কোল থেকে অরিনকে নিয়ে বলল, চলুন যাওয়া যাক। আপনার মাকে জানাবেন না? অবশ্যই না। বিয়ে করে বাড়ি নিয়ে যাওয়ার পর আম্মু এমনই জানবে। কিন্তু কোনো কিন্তু না, চলুন। কাজী অফিসের ভিতরে ঢুকতে হুজুর বললেন চেয়ারে বসতে। নিহান আগে অনিমাকে চেয়ারে বসিয়ে নিজেও পাশে বসে পড়ল। হুজুর নিহানের কোলে অরিনকে দেখে ভ্রু কুঁচকে বলল, এই বাচ্চাটা আপনাদের বাচ্চা নাকি? আলতু ফালতু প্রশ্ন না করে আপনার কাজ করুন। এই বাচ্চাকে সেটা জেনে আপনার লাভ কি? হুজুর কেশে বললেন, এমনি জিজ্ঞেস করলাম। আমার জীবনে এমন কোনো দম্পতিকে বাচ্চা নিয়ে বিয়ে করতে আসতে দেখলাম তো, তাই নিজেকে আটকাতে পারলাম না। নিহান বিরক্ত হয়ে বলল, আপনি কি আমাদের বিয়ে পড়াবেন নাকি আমি অন্য কাজে অফিস খুঁজবো? ঢাকা শহরে কাজী অফিসের অভাব হবে না। না না, পড়াচ্ছি তো। আপনার নাম? মাহির শাহরিয়ার নিহান। মাহির নামটা শুনতেই অনিমা চমকে নিহানের দিকে তাকালো। ও যে নামটা শুনলো সেটা কি সঠিক শুনলো নাকি ভুল শুনলো? মাহির নামটা কেমন চেনা চেনা লাগছে। এর আগে কি ও এই নামটা শুনেছে কোথাও, নাকি কেউ পরিচিত ছিল? হুট করেই চোখের সামনে একটা বাচ্চা ছেলের হাসির মুখশ্রী ভেসে উঠল অনিমার সামনে। তবে কি অনিমা যেটা ভাবছে সেটাই সঠিক? ওই পিচ্চিটাই কি নিহান? পর মুহূর্তেই নিজের ভাবনাকে দূরে সরালো। মাহির কি করে এখানে আসবে? ওর আসার প্রশ্নই আসে না। তাছাড়া মাহির নামে দুনিয়াতে যে একজন থাকবে এমনটাও তো নয়। 100 মানুষ আছে এই নামে, গুণেও শেষ করা যাবে না। নিজের ওপর হাসি আসলো অনিমার। একজনের নামের সূত্র ধরে আরেকজনের সাথে মিলিয়ে দিচ্ছিল। 3 বার কবুল বলুন। অনিমা নিহানের দিকে তাকালো। নিহান আগেই তাকিয়েছিল। অনিমা তাকাতেই ইশারায় কবুল বলল। কবুল বলতে কিছুটা সময় নিয়ে 3 বার কবুল বলল। হুজুর নিহানকে কবুল বলার আগেই নিহান 3 বার কবুল বলে ফেলল। হুজুর আবার দ্বিতীয়বারের মতো অবাক হলো। উনি ওনার লাইফে প্রথম এমন কাউকে দেখলেন যে কিনা কবুল বলতে বলার আগেই কবুল বলে ফেলল। হুজুর মনে মনে হাসলেন নিহানের পাগলামি দেখে। সব ফর্মালিটিস পূরণ হবার পর যাবার সময় নিহান হুজুরকে 5,000 টাকা দিল। হুজুর অবাক হয়ে বলল, এত টাকা আমার ফিস না, রেখে দিন, বকশিশ দিলাম আপনাকে। বলেই অনিমাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ল। মনে মনে শান্তি পেল। অবশেষে অনিমাকে নিজের করে পেল। দীর্ঘ 15 বছর পর, অনেক সাধনার পরে। এখন আমরা কোথায় যাব? অবশ্যই আমার বাড়িতে। নিহানের মা মুখ
মুক্তা বেগম বসে বসে টিভিতে সিরিয়াল দেখছিলেন। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে ভ্রু কুঁচকে ফেললেন। সন্ধ্যায় তো কেউ আসে না, এখন কে আসলো? কাজের মেয়ে রহিমাকে বললেন দরজা খুলে দেখতে কে এসেছে। সিরিয়ালের অন্তত গুরুত্বপূর্ণ একটা সিন চলছে, এই সিন মিস করা যাবে না। ছেলে মাকে না বলে বিয়ে করে বউ ঘরে তুলে এনেছে, তাও আবার এমন একটা মেয়েকে যাকে কিনা মেয়ের মা দুই চোখেই দেখতে পারেন না। মুক্তা বেগম ছেলেটাকে বকলেন, যে ছেলে মায়ের কথা শোনে না সে ছেলে হবার কোনো যোগ্যতাই রাখে না। ছেলে হতে হবে তার নিজের ছেলে নিহানের মতো ভদ্র নম্র, মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করবে। সবাই কি আর এমন ছেলে পায়? কত ভাগ্য করে নিহানের মতো একটা ছেলে পেয়েছে। প্রাউড ফিল হয় মাঝে মাঝে মুক্তা বেগমের। ছেলের মার কি রিয়াকশন সেটাই দেখবার পালা এখন। অধীর আগ্রহে যখন ছেলের মায়ের কথা শোনার জন্য অপেক্ষা করছিল, হঠাৎ সামনে কাজের মেয়ে রহিমা আসলো। মুক্তা বেগম বিরক্ত হয়ে বললেন, কি চোখের সামনে এমন খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? সর এখান থেকে, আমার গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং সিন মিস হয়ে যাচ্ছে। খালাম্মা, নিহান ভাই আসছে এই সময়ে। আমারে বলতাছিস কেন? ভাই আপনারে ডাকছে। কি নাকি ইপট্রেন কথা কইব। মুক্তা বেগম বিরক্ত হয়ে বললেন, এইটা ইমট্রেন না, ইম্পর্টেন্স। ওই একই কথা, বুঝবার পারলেই হইছে। মুক্তা বেগম একটা শ্বাস ফেলে চলে গেলেন। এই মেয়ের বোঝানো যে কত না বোঝানো একটা কথা। বিড়বিড় করতে করতে দরজার সামনে গিয়ে 180 ভোল্টের শক খেল। নিহানের কোলে বাচ্চা, আর পাশে অনিমা দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। কিরে, তোর কোলে এটা কার বাচ্চা? আর এই মেয়ে এই বাড়িতে কি করে? পরে আনছিস কেন? আমি আর অনিমা বিয়ে করেছি, আর কোলের বাচ্চাটা আমাদেরই বাচ্চা। মানে কি বলছিস এসব? তুই বিয়ে করেছিস মানে, আর বাচ্চাটা তোদের মানে? মানে আমরা একটু আগে কাজে অফিসে গিয়ে বিয়ে করেছি, আর কোলের বাচ্চাটা তোমার নাতনি। একটু আগে দেখা সিরিয়ালের কাহিনী যে বাস্তবে ঘটে যাবে সেটা ঘুণাক্ষরেই মুক্তা বেগম কল্পনা করেননি। তুই এত বড় একটা কাজ করতে পারলি, আমাকে একবার বলার প্রয়োজন বোধ করলি না? আমি তোমাকে আগেই বলেছিলাম বিয়ে করলে আমি অনিমাকেই করব। তাই বলে তুই কাউকে কিছু না বলে না জানিয়ে বিয়ে করে ফেলবি? আমার কিছু করার ছিল না, তুমি আমাকে বাধ্য করেছো এমনটা করতে। তুমি যদি দিদিকে না পছন্দ করে অনিমাকে করতে, তাহলে আমাকে কাউকে না জানিয়ে বিয়ে করতে হতো না। আমি দুঃখিত এত বড় একটা অন্যায় করার জন্য, কিন্তু আমার আর কিছুই করার ছিল না, ক্ষমা করে দিও। এইটা আমার ছেলে হতে পারে না, আমার ছেলে আমাকে না বলে বিয়ে করতে পারে না। আমি স্বপ্ন দেখেছি, দুঃস্বপ্ন। বিড়বিড় করতে করতেই চোখের সামনে সবকিছু আস্তে আস্তে ছোট হয়ে যেতে লাগলো, মাথা ঘুরতে লাগলো, আর তারপর সব অন্ধকার। মুক্তা বেগমকে পড়ে যাওয়া আগে অনিমা ধরে ফেললো। নিহানের কোলে অরিন ছিল। অরিনকে অনিমার কোলে দিয়ে নিহান মাকে সোফায় বসিয়ে দিল। তাড়াতাড়ি করে চোখে মুখে পানির ছিটা দিতে লাগলো। প্রেসার মেপে দেখলো হাই প্রেসার। রহিমা মুক্তা বেগমের মাথার চুলের কাছে পাখা দিয়ে বাতাস করতে করতে বলল, ভাইজান, খালাম্মা অতিশোকে হার্ট অ্যাটাক করলো। নিহান মার মুখের পানির ছিটা দিতে দিতে রাগে চোখে তাকিয়ে বলল, যা গিয়ে লেবু পানি নিয়ে আয়। চিনি লবণ কিছু দিবি না, জাস্ট লেবুর রস আর পানি মিক্স করে আনবি। রহিমা মাথা নেড়ে কিচেনে চলে গেল। কিছুক্ষণ বাদেই মুক্তা বেগমের জ্ঞান ফিরল। চোখ মিট মিট করে সামনে তাকাতেই নিহানকে দেখতে পেল, আর তার একটু দূরেই অনিমাকে দেখে ওঠার চেষ্টা করতেই আবার মাথা ঘুরিয়ে উঠল। নিহান মাকে ধরে শুইয়ে দিয়ে বলল, উঠো না, তোমার প্রেসার হাই হয়ে গেছে, লেবুর পানি খেয়ে ঠিক হয়ে যাবে। রহিমাকে বলেছি একটু পরেই নিয়ে আসবে। মুক্তা বেগম ছেলের কথা পাত্তা না দিয়ে উঠে গম্ভীর গলায় বললেন, আমার লেবুর পানি টানি লাগবে না। আমি এই মেয়েকে কোনোদিনই নিজের বৌমা হিসেবে মেনে নিতে পারবো না।
আর না ওই বাচ্চা আমার নাতনি। আমি কাউকেই মেনে নিতে পারবো না। নিহান গম্ভীর গলায় বলল, তুমি মানো আর না মানো, আমি ওনাকে আমার স্ত্রী আর বাচ্চাটাকে নিজের বাচ্চা হিসেবে মেনে নিয়েছি। তুমি না মানলেও অনিমা যে আমার স্ত্রী সেটা কখনো বদলে যাবে না। ওই বাচ্চাটা তোর বাচ্চা না, আমি জানি। ওই মেয়ে ইচ্ছে তোকে ভাসিয়ে বাচ্চাকে তোর ওপর চেপে দিয়েছে। অরিন আমার মেয়ে। তুমি যদি আমার বউ আর বাচ্চাকে এভাবে অপমান করো তাহলে আমি এই বাড়ি ছাড়তে বাধ্য হব। নিহানের কথায় মুক্তা বেগম শোয়া থেকে উঠে অবাক হয়ে বলল, এই সব কি বলছিস তুই? এই বাড়ি ছেড়ে কোথায় চলে যাবি? মানে তুই ওই মেয়ের জন্য এই বাড়ি ছেড়ে তোর মাকে ছেড়ে যাবি? তাই বলে আমি অনিমা আর অরিনকে এভাবে অপমানের উপর রাখতে পারি না। বিয়ে যখন করেই ফেলেছি আমি তো আর কিছু করতে পারবো না। তোরা এই বাড়িতেই থাক, তবে আমি একটা কথা বলে রাখছি, ওই মেয়েকে আমার বাড়ির বউ হিসেবে আমি কোনোদিনই মেনে নিব না, মরে গেলেও না। আমাকে জোর করিস না। বলেই বসা থেকে উঠে মাথা ধরে নিজের রুমে চলে গেলেন। নিহান একটা দীর্ঘশ্বাস ফেলল, অনিমার দিকে ফিরে বলল, ঠিক আছেন আপনি? আমার আবার কি হবে? যেভাবে মাকে ধরলেন, যদি কিছু হয়ে যেত আপনার একদমই উচিত হয়নি এত বড় রিস্ক নেওয়া। কেবল 3 দিন আগে আপনার অপারেশন হলো, এই অবস্থায় একদমই উচিত হয়নি। নিহানের কথা শুনে অনিমা অবাক হয়ে বলল, তো আমি করতাম? ওনাকে এভাবে পড়ে যেতে দেখতাম। আপনার কোলে তো অরিন ছিল, আমি না ধরলে তো উনি পড়েই যেতেন। পরে আবার আরেকটা অঘটন ঘটতো, আমি ছাড়া ওনাকে ধরার মতো কেউই ছিল না। অনিমার কথা শুনে নিহান চুপ হয়ে গেল। সত্যিই অনিমা মাকে না ধরলে অনেক বড় সড় বিপদ হয়ে যেত। যাই হোক, আপনি রুমে আসুন, রেস্ট দরকার আপনার। সারাদিন অনেক ধকল গেছে আপনার উপর দিয়ে। কিন্তু আপনার মা, ওনাকে নিয়ে চিন্তা করবেন না, প্রেশারের ওষুধ আছে, খেলেই ঠিক হয়ে যাবে। আমি কিছুক্ষণ পর গিয়েই খাইয়ে দিয়ে আসি। আপনার পিছু পিছু আসুন, আর আস্তে আসবেন। অনিমা মাথা নেড়ে সম্মতি জানিয়ে নিহানের পিছু পিছু রুমে আসতেই অবাক হয়ে গেল। চারদিকে শুধু বই আর বই। ডাক্তারের রুম যেমন হয় সেটার প্রমাণ অনিমা নিহানের রুমে ঢুকেই বুঝে ফেলল। অনিমাকে সারা রুম এভাবে তাকাতে দেখে নিহান বলল, কি হলো, কি দেখছেন? বসুন। ও হ্যাঁ, বলছি। অনিমার হাতে অরিনকে দিয়ে বলল, ঘুমিয়ে গেছে, শুইয়ে দিন। নিহানের হাত থেকে অরিনকে নিয়ে বিছানায় শুয়ে দিতেই নিহান বলল, আপনিও রেস্ট নিন, আমি খাবার নিয়ে আসছি। বলেই রুম থেকে বেরিয়ে গেল। অনিমা পুরো রুমটাকে, হঠাৎ খাটের পাশের ছোট টেবিলে নজর গেল। নিহানের ছবি রাখা ওইখানে। সানগ্লাস পরে হাসি মুখে ছবিটা তোলা, মনে হয় সি বিচে তোলা। আশেপাশে ভালো দেখা যাচ্ছে। আশ্চর্য, নিহানকে কোনোদিন ভালো করে দেখিনি সে। জাস্ট কথা বলতো এইটুকুই, ভালো করে কোনোদিনই দেখা হয়নি। ছবিতে নিহানের গালে টোল পড়া আছে, তার মানে কি উনি হাসলে গালে টোল পড়ে? কই, আগে দেখিনি তো। অবশ্য লোকটা ওর সামনে বেশি হাসে উনি। নিহান মার রুমে যেতেই দেখলো বিছানায় শুয়ে আছে ও। পাশ ফিরে দরজায় নক দিয়ে বলল, আম্মু আসবো। মুক্তা বেগম কোনো উত্তর দিলেন না। নিহান চুপচাপ রুমে ঢুকে ড্রয়ার থেকে প্রেশারের ওষুধ বের করে মার সামনে দিয়ে হাতে থাকা খাবার প্লেট বিছানার উপর রেখে বলল, খাবারটা খেয়ে ওষুধ খেয়ে নাও, পরে খাবো, তুই যা এখান থেকে। কেন রাগ করে আছো? আমি মানছি আমাকে না জানিয়ে বিয়ে করাটা আমার অন্যায় হয়ে গেছে। আমার আর কিছু করার ছিল না। তুমি তো জানো আমি কোনো কাজ করার রিজন ছাড়া করি না। অনিমা মেয়েটা অনেক ভালো তিথির থেকে। আমি তোমাকে আর কিছুই বলবো না। আস্তে আস্তে নিজে বুঝবে অনিমা এই বাড়ির বউ হিসেবে যোগ্য কিনা। খাবারটা খেয়ে নিও, আমি আসছি। বলেই রুম থেকে বেরিয়ে আসলো। অনিমার জন্য খাবার নিয়ে ঘরে ঢুকতেই টেবিলের ছবির দিকে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে হেসে সামনে গেল। অনিমা নিহানকে ঘরে আসতে দেখে নাই এখনো। গলা ঝেড়ে নিহান বলল, অনেক তো আমার ছবি নিয়ে গবেষণা করলেন, খাবারটা খেয়ে নিন।
আচমকে নিহানের কণ্ঠ শুনে চমকে উঠল অনিমা। মাথা ঘুরিয়ে পিছনে তাকাতেই নিহানকে দেখতে পেল। হাতে খাবারের ট্রে নিয়ে দাঁড়িয়ে। লজ্জা পেল খুব। এভাবে কিনা একটা মেয়ের ছবির দিকে তাকিয়েছিল। যে ঘরে কেউ ঢুকছে সেটা টের পাওয়া তো দূরের কথা, বুঝতেও পারেনি। নিহান কিছু না বলে অনিমার সামনে বসে পড়ল। হাতে থাকা খাবারের প্লেট থেকে এক লোকমা খাবার অনিমার মুখের সামনে ধরে ইশারায় বলল খেতে। অনিমা চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো লোকমাটা মুখে তুলে নিল। যদিও একটু অস্বস্তি হচ্ছে, কারণ হাসপাতালে সবসময় নিহাম চামচ দিয়েই খাবার খাইয়েছে, কিন্তু আজকে প্রথম নিহানের হাতে খাবার খাচ্ছে। অস্বস্তি তো হবেই। নিহান আর এক লোকমা এগিয়ে দিতে দিতে বলল, আম্মুর কথায় কিছু মনে করবেন না। আম্মু এরকমই, বাইরে দিয়ে কঠিন, ভেতর দিয়ে নরম। আম্মুর পছন্দের পাত্রী ছিলেন তিথি, তার বদলে আপনাকে বিয়ে করেছি, তাই একটু কষ্ট পেয়েছে। আপনাকে একবার পছন্দ করে ফেললে দেখবেন আম্মু কত ভালো মিশুক। অনিমা মুখে লোকমা নিয়ে বলল, না না, কি মনে করব, আমি কিছু মনে করিনি। গুরুজন যা বলবে তাই ঠিক। হয়তো আমি ভুল করেছি, আপনি কোনো ভুল করেননি। যা হয়েছে তার জন্য আমি দায়ী, আপনার এতে কোনো দোষ নেই। নিজেকে এভাবে দোষ দিবেন না। অনিমা আর কিছু বলল না, চুপচাপ খাবার খেয়ে নিল। নিহাম খাবারের প্লেট নিয়ে যেতেই যাবে, হঠাৎ রুমের ভেতর একটা মেয়ের গম গম ঘটল। মেয়েটা রুমে ঢুকেই অনিমার দিকে তাকিয়ে নিহানের দিকে তাকালো। মেয়েটার দিকে নিহানও যে অবাক হবে সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। মেয়েটা নিহানের সামনে গিয়ে কোমরে দুই হাত দিয়ে বলল, ভাইয়া এইসব কি শুনছি? তুই নাকি বিয়ে করেছিস? পিচ্চিও নাকি আছে? আজ তোদের দেখতেই তো পাচ্ছিস, জিজ্ঞেস করার কি আছে? তুই এটা কি করে ফেললি? তোর 15 বছরের ভালোবাসার কি হবে? যার জন্য তুই অপেক্ষা করলি, এভাবে তোর ভালোবাসা বদলে গেল। নিহান ইশারায় চুপ করতে বলল, কিন্তু মারিয়া তো মারিয়াই, ওকে কেউ চুপ করাতে পারবে না। মারিয়া এবার অনিমার কাছে গেল। শুনো ভাবি, ভাইয়া যেহেতু তার 15 বছরের ভালোবাসাকে ভুলে তোমাকে বিয়ে করেছে, তার মানে তুমি তার কাছে স্পেশাল। ভাইয়াকে কখনো তার পুরনো প্রেমিকের কথা মনে করিয়ে দিও না, কেমন? অনিমা অবাক হয়ে নিহানের দিকে তাকালো। নিহান মারিয়ার কাছে গিয়ে বলল, এই তোর কোনো পড়ালেখা নাই, সারাটা দিন টই টই করে ঘুরে বেড়াস। মারিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ভাইয়া তুই মনে হয় ভুলেই যাচ্ছিস, আমি কয়েকদিন আগে এসএসসি পরীক্ষা দিয়েছি, 12 তারিখ আমার রেজাল্ট। এখন আমার কোনো পড়ালেখা নেই। 12 তারিখ রেজাল্ট না, রেজাল্টটা দিয়ে দিক। যদি খারাপ করিস তাহলে তোর খবর আছে বলে দিলাম। এখন যা আমার রুম থেকে। অবশ্যই তোমাদের প্রাইভেট টাইম স্পেন্ড করতে দেওয়া উচিত আমার। তুই যাবি? মারিয়া অনিমার কাছে গিয়ে বলল, ভাবি তুমি না অনেক কিউট। আম্মুর তোমাকে পছন্দ না হলেও আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে, বুঝলে? এজন্যই তো ভাইয়া তার 15 বছরের ভালোবাসাকে ভুলে তোমাকে বিয়ে করেছে। এখন বুঝতে পারছিস? বলে হেসে নিহানের দিকে তাকাতেই নিহানের চাহনি দেখে হাসি থেমে গেল। আমি আসি, হ্যাঁ। অনিমা মাথা নাড়ল। মারিয়া দৌড়ে রুম থেকে চলে গেল। অনিমা বলল, আপনি কোথায় ঘুমাবেন? ওইটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি ঘুমান। অনিমা নিহানের কথার সম্মতি জানিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ বাদেই ঘুমিয়ে পড়ল। নিহান দাঁড়িয়ে থেকে ভাবলো কোথায় ঘুমানো যায়। বিছানায় তো একেবারেই না, তাহলে কি ফ্লোরে ঘুমাবে? এইটাই করতে হবে। সামনের কাভার থেকে চাদর আর বালিশ নিয়ে ফ্লোরে বিছালো। ঘরের লাইট নিভিয়ে শুতে যাওয়ার আগে অনিমার মুখের দিকে তাকালো। ড্রিম লাইটের আলোয় অনিমার মুখের সৌন্দর্য যেন 5 গুণ বেড়ে গিয়েছে। নিজেকে সামলিয়ে ফ্লোরে শুয়ে পড়ল। রাত প্রায় 3টা বাজে। কান্নার আওয়াজে নিহামের ঘুম ভেঙে গেল। চোখ মুখ কুঁচকে শুয়ে থেকে উঠল। কেবল একটু আগেই ঘুমিয়েছিল। শোয়া থেকে উঠাই বিছানার দিকেই তাকাতেই দেখলো অরিন কান্না করছে।
অনিমা পাশে ঘুমিয়ে আছে, এখনো টের পায়নি। অনিমা টের পাওয়ার আগেই নিহান অরিনকে কোলে তুলে নিল। কি হয়েছে আমার মাটার, কান্না করছো কেন? খিদে লেগেছে। অনেক হেঁটেও কান্না থামাতে পারল না। কোলে নিয়েই কিচেন রুমে চলে গেল দুধ বানানোর জন্য। কিছুক্ষণ বাদেই দুধ বানানো হয়ে গেলে হাতে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিল। ঠান্ডা হাতেই ফিডারে ভরে অরিনের মুখ দিয়ে দিল। খাবার পেতে যেন কান্নার কথা ভুলে গেল। চুপ করে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষে নিহান হেঁটে হেঁটে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করতে লাগলো। সকালে মিষ্টি রোদের আলোয় অনিমার ঘুম ভাঙে গেল। শোয়া থেকে উঠে একটু সামনে যেতেই। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে